আমরা মানুষ কন্টিনিউয়াসলি এই পৃথিবীকে ক্ষতি করেই চলেছি। আর এই কথাটিতে কোনো সন্দেহ নেই যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে একদিন আমরা আমাদের প্রিয় গ্রহটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। তো যখন এই পৃথিবী ধ্বংস হবে তখন কি এর সাথে সাথে সম্পূর্ণ হিউম্যানিটিও শেষ হয়ে যাবে, নাকি আমরা অন্য কোনো গ্রহতে গিয়ে সেখানে এক নতুন জগৎ বানিয়ে নেব? ওয়েল, যদি আজকের কারেন্ট সিচুয়েশন এবং সিনারিওর কথা বলি তো আমরা এই পৃথিবীকে ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারবো না, কারণ আমাদের কাছে এখনও অতটা অ্যাডভান্স টেকনোলজি নেই। কিন্তু ফিউচারে সায়েন্স এতটা টেকনোলজিকে অবশ্যই ডেভেলপ করে নেবে যে আমরা আমাদের চাঁদ বা মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারবো। আর ইলন মাস্ক, নাসা এবং বহু বড় বড় ভিশনারিজদের হিসেবে যদি আমরা শীঘ্রই এই পৃথিবীকে বাঁচানোর জন্য বড় কোনো স্টেপ না নিই তাহলে মার্স বা মুনে গিয়ে বসবাস করা ছাড়া মানুষের কাছে আর দ্বিতীয় কোনো অপশন থাকবে না। কিন্তু আমরা যাব কোথায়? মুন, মার্স নাকি অন্য কোথাও? কিন্তু এখানে প্রশ্ন আসে যে এই দুটি জায়গাতে কি লাইফ পসিবল, নাকি আমরা শুধু বড় বড় ডায়লগই দিচ্ছি? অর্থাৎ আমরা কি সেখানে বেঁচে থাকতে পারবো? চাঁদে লাইফের পসিবিলিটিসকে খোঁজার চেষ্টা আমরা বহু বছর ধরেই করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এমন কোনো সলিড এভিডেন্সকে পাইনি যার সাহায্যে আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ, আমরা চাঁদে বেঁচে থাকতে পারবো। চন্দ্রয়ান-1 চাঁদে জলকে খুঁজে পেয়েছে তো ঠিকই, কিন্তু সেটি সলিড ফর্মে রয়েছে। কিন্তু ধীরে ধীরে যতই আমরা আমাদের মঙ্গল গ্রহকে এক্সপ্লোর করছি ততই সেখানে লাইফের পসিবিলিটিস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানছি যে এখনই সেখানে লাইফ পসিবল নয়, কিন্তু সেখানকার কন্ডিশনস ফিউচারে লাইফকে সাপোর্ট করতে পারবে। তাহলে কি মানব সভ্যতার নেক্সট ডেস্টিনেশন মঙ্গল গ্রহেই হতে চলেছে? আর সেখানে কি পৃথিবীর সমস্ত মানুষ বাস করতে পারবে? আজকের এই ভিডিওটিতে আমি এবং আপনি দুজনে মিলে এই প্রশ্নেরই উত্তরকে খুঁজব। সো লেটস বিগিন। সবথেকে প্রথমে তো আমাদেরকে আর্থ এবং মার্স এই দুটি গ্রহের সাইজকে কম্পেয়ার করে নিতে হবে, যার সাহায্যে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের ফিউচার বাড়িটি আজকের বাড়ির তুলনায় কতটা ছোট বা কতটা বড় হতে চলেছে। সাইজের হিসেবে আমাদের পৃথিবী সোলার সিস্টেমের পঞ্চম বৃহত্তম গ্রহ, আর এর টোটাল সারফেস এরিয়া হলো 51,72,000 স্কোয়ার কিলোমিটার। কিন্তু এরই অপর দিকে মার্স সোলার সিস্টেমের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, আর এর টোটাল সারফেস এরিয়া হলো 14,50,00,000 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। অর্থাৎ এটি পৃথিবীর 30% অংশের থেকেও কম। কিন্তু আমাদেরকে এই কথাটিও মাথায় রাখতে হবে যে পৃথিবীর 71% অংশই জলমগ্ন রয়েছে, যেখানে আমরা বসবাস করতে পারি না। কিন্তু এই জলকে ছাড়া আমরা আবার বেঁচেও থাকতে পারবো না। তো মঙ্গলে কি শুধু ভূমিই রয়েছে? সেখানে কি কোনো সমুদ্র নেই? ওয়েল, বর্তমানে তো মঙ্গল গ্রহে শুধু ভূমিই রয়েছে, কিন্তু সায়েন্টিস্টরা মনে করেন যে এক সময় মঙ্গলের 30% অংশতে সমুদ্র ছিল। এটা শুধু একটা এস্টিমেট নয়, বরং 1976-এ নাসার ভাইকিং মার্স প্রোগ্রাম থেকে শুরু করে 2020-তে লঞ্চ করা মার্স পারসিভারেন্স রোভার, এই সমস্ত মার্স এক্সপ্লোরেশন মিশনে এর প্রমাণ পাওয়া গেছে যে মঙ্গলে অনেক আগে সমুদ্র ছিল। তো এর থেকে আমরা বলতে পারি যে মার্সের সারফেসের নিচে হয়তো আজও সেই ওশেন কোনো না কোনো ফর্মে রয়েছে। এবার যেহেতু আমরা সেখানে লাইফের পসিবিলিটিকে খুঁজছি, তো এই কেসে সেই জলকে আমাদেরকে কনসিডার তো করতেই হবে। কিন্তু আমরা থাকবো তো মাটিতেই, তাই না? এই জন্যেই যদি আমরা শুধু ল্যান্ড এরিয়াকে কম্পেয়ার করি তো পৃথিবীর টোটাল ল্যান্ড এরিয়া হলো প্রায় 14,89,40,000 স্কোয়ার কিলোমিটার, এবং মঙ্গলের টোটাল ল্যান্ড এরিয়া হলো প্রায় 10,13,58,950 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ আমরা মঙ্গলকে পৃথিবীর প্রায় 68% অংশ মনে করতে পারি। দিস ইজ ইন্টারেস্টিং, ইজন্ট ইট? মানে দেখুন, সাইজে এতটা ছোট হওয়া সত্ত্বেও এটি পৃথিবীর প্রায় 68% ল্যান্ড এরিয়াকে হোল্ড করছে। তো এবার প্রশ্ন আসে যে যদি আমরা মঙ্গলে থাকার কথা ভাবি তাহলে পৃথিবীর সমস্ত লোক কি মঙ্গলে থাকতে পারবে? আর যদি না পারে তাহলে মঙ্গলে টোটাল কতগুলি লোক থাকতে পারবে? যদি পৃথিবীর কথা বলি তো এখানকার টোটাল পপুলেশন হলো প্রায় 788 কোটি। আর এই হিসেবে পৃথিবীর পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনঘনত্ব হলো প্রায় 50 জন পার স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ পৃথিবীতে প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 50 জন বাস করে। তো যদি আমরা এই পপুলেশন ডেন্সিটিকে মার্সেও মেনটেন করতে পারি তাহলে সেখানে প্রায় 510 কোটি লোক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। বাট ওয়েট, এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে পার স্কোয়ার কিলোমিটারে কেবলমাত্র 50 জন লোক বাস করে না। পৃথিবীতে কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেখানে পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, আবার কোথাও অনেক কম। যদি আমরা ভারতের কথা বলি তো এখানকার পপুলেশন ডেন্সিটি হলো প্রায় 369 জন পার স্কোয়ার কিলোমিটার। আর এই এস্টিমেটের হিসেবে তো মার্সে প্রায় 3,700 কোটি লোক ইজিলি ফিট হয়ে যাবে।
পৃথিবীর সবথেকে বেশি পপুলেশন ডেন্সিটি হলো মোনাকো নামের একটি দেশের, যা হলো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এই দেশে প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 26,150 জন বাস করে। মানে একবার ভাবুন যে সম্পূর্ণ পৃথিবীর পপুলেশন ডেন্সিটি 1 স্কোয়ার কিলোমিটারে 50 জন, কিন্তু এই দেশে 1 স্কোয়ার কিলোমিটারে মানে ওই একই পরিমাণ জায়গায় প্রায় 26,150 জন বাস করে। আর আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে এতটা পপুলেশন ডেন্সিটি হওয়া সত্ত্বেও এই দেশের পপুলেশন 1 লক্ষের থেকেও কম, কারণ এই দেশের টোটাল ল্যান্ড এরিয়া কেবলমাত্র 2 স্কোয়ার কিলোমিটার। যদি মোনাকোর জনঘনত্বের হিসেবে দেখা হয় তো মঙ্গল গ্রহে প্রায় 2.5 লক্ষ কোটি লোক বাস করতে পারবে, আর সেম জনঘনত্বে পৃথিবীতে প্রায় 3.8 লক্ষ কোটি লোক ইজিলি ফিট হয়ে যাবে। কিন্তু কোনো গ্রহ কি এতটা পপুলেশনকে সহ্য করতে পারবে? যদি এবং তবেকে বাদ দিয়ে বললে এর উত্তর হলো না। পৃথিবী বা পৃথিবীর সমান কোনো প্ল্যানেটে এতটা রিসোর্সেসই নেই যে সে এত হাই পপুলেশনকে সাস্টেইন করতে পারবে। কিন্তু আমাদেরকে তো এতটা পপুলেশনকে সাস্টেইন করতে হবে না। ইউনাইটেড নেশনসের একটি রিপোর্ট অনুযায়ী 2050 সালে পৃথিবীর পপুলেশন প্রায় 970 কোটি হয়ে যাবে এবং 2100 সালে এটি গিয়ে পৌঁছাবে প্রায় 1100 কোটিতে। আর যদি আমরা এই সময়ের মধ্যে মার্সে গিয়ে থাকার মতো কোনো টেকনোলজি বানিয়ে নিতে পারি তো 100 জন পার স্কোয়ার কিলোমিটারের হিসেবেও পৃথিবীর সকল মানুষ মঙ্গলে ইজিলি ফিট হয়ে যাবে। এতে আমাদের সেখানে থাকতে এবং রিসোর্সেসেরও কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। তো এই সমস্ত এক্সপ্লেনেশন থেকে এটা কনক্লুশন আসে যে মঙ্গল গ্রহে পৃথিবীর সমস্ত ব্যক্তি খুব সহজেই ফিট হয়ে যেতে পারবে। কিন্তু যখন আমরা কোনো গ্রহকে আমাদের সেকেন্ডারি বাড়ি বানানোর কথা ভাববো তো সেখানে পৌঁছে যাওয়া এবং পৃথিবীর সমস্ত জনসংখ্যাকে সেখানে পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়। আমাদেরকে সেই গ্রহে আমাদের লাইফের প্রতিটি সেকেন্ডকে অতিক্রান্ত করতে হবে। আর এর জন্যে আমাদেরকে এই বিষয়টিকেও অ্যানালাইজ করতে হবে যে সেখানকার কন্ডিশনস কেমন, সেখানে কি আমরা বেঁচে থাকার জন্য যে সকল জিনিসগুলি প্রয়োজন সেই সকল জিনিসগুলিকে কি পেয়ে যাব, যেগুলিকে হয়তো আমরা এই পৃথিবীতে মূল্যহীন মনে করি, যেগুলিকে আমরা না ভেবে চিনতে ফালতু খরচ করে থাকি। তো চলুন এই পয়েন্টটিকেও আমরা ডিসকাস করে নিই। যেমনটি আপনি জানেন যে আমাদের পৃথিবী গোল্ডিলক্স জোনের মধ্যে পড়ে, অর্থাৎ এই স্থানে লাইফকে সাস্টেন করার জন্যে টেম্পারেচার একদম পারফেক্টভাবে রয়েছে, না বেশি গরম আর না বেশি ঠান্ডা। কিন্তু গোল্ডিলক্স জোনের এই এক্সপ্লেনেশনের আলাদা আলাদা থিওরির হিসেবে মঙ্গলও হলো হ্যাবিটেবল জোনের একটি প্ল্যানেট। হ্যাঁ, মঙ্গলও হলো একটি বসবাসযোগ্য গ্রহ, অর্থাৎ মঙ্গলেও এমন কন্ডিশনস রয়েছে যেখানে আমরা বেঁচে থাকতে পারবো। মঙ্গলের এভারেজ টেম্পারেচার হলো প্রায় -63 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আর্থিয়ানস মানে পৃথিবীবাসীদের বেঁচে থাকা খুবই কঠিন। আর যদি মঙ্গলের ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা বলি তো সেটা হলো 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের দেশের একটি নর্মাল সানি ডে। তো এই ডেটা থেকে এই কথাটি ক্লিয়ার হয়ে যায় যে মার্স আর্থের কম্পেয়ারে অনেক ঠান্ডা। আর এখানে বাস করার স্বপ্ন দেখার আগে আমাদেরকে এর টেম্পারেচারের ব্যাপারেও কিছু না কিছু ভাবতে হবে। মঙ্গল গ্রহে কেবলমাত্র 0.146% অক্সিজেন আছে, যা এত পরিমাণ লোকের জন্যে একেবারেই যথেষ্ট নয়। আবার এরই পরিবর্তে সেখানে 95.97% কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যা মঙ্গলে প্রাণের অস্তিত্বকে অনুসন্ধানকারী ব্যক্তিদের জন্য একেবারেই ব্যাড নিউজ। আমরা সেখানকার এতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে কি করব? আমরা তো এই পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড লেভেল 1% বেড়ে গেলেই সমস্যায় পড়ে যাই, তো মঙ্গলে তো এই নাম্বার 95%-এর থেকেও বেশি আছে। ওয়েট এ মিনিট, এমনটা কি হতে পারে যে আমরা সেই কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সেখানে গাছ লাগাতে পারি আর সেই গাছগুলির সাহায্যে সেখানে নিজে নিজেই অক্সিজেন প্রডিউস হওয়া শুরু হবে? এই কথাটিতেও অনেকগুলি যদি এবং তবে রয়েছে, কিন্তু 1 মিনিটের জন্য আপনি মনে করে নিন, জাস্ট মনে করে নিন যে যদি এর উত্তর হ্যাঁ হয় তো এটা করার জন্য সবথেকে প্রথমে আমাদেরকে মঙ্গল গ্রহের মাটিকে অ্যানালাইজ করতে হবে। আমি আপনাকে বলে রাখি যে নাসার স্পেস প্রোব, কিউরিওসিটি এবং পার্সিভারেন্স রোভার আজ অবধি যতগুলি রিসার্চ করেছে সেই সকল রিসার্চ থেকে এই কথাটি একেবারেই ক্লিয়ার হয়ে যায় যে মঙ্গলের মাটি প্ল্যান্টেশনের জন্যে বর্তমানে উপযুক্ত নয়। কিন্তু এখানেও একটি গুড নিউজ বেরিয়ে আসে যে মঙ্গলের মাটিতে অর্গ্যানিক ম্যাটার্স প্রচুর মাত্রায় রয়েছে। আর শুধু তাই নয়, মঙ্গলের মাটিতে এমন কিছু কেমিক্যালও পাওয়া গেছে যা বৃক্ষরোপণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওটিতে আমি আগেই আপনাকে বললাম যে সায়েন্টিস্টদের মতে বহুদিন আগে মঙ্গলের 30% অংশে সমুদ্র ছিল। তো এমনও তো হতে পারে যে আজও সেই সমুদ্র মঙ্গলের আপার সারফেসের নিচে বিরাজ করছে।
আর অর্গ্যানিক ম্যাটারের উপস্থিতি এই কথাটিকেও প্রমাণ করে যে হতে পারে সেই ইনার ওশেনে মাইক্রোবিয়াল লাইফ এক্সিস্ট করছে। কিছু কিছু থিওরি তো এটাও বলে যে মঙ্গল গ্রহে অনেক আগে প্রাণ ছিল, আর সেই প্রাণ আজ পৃথিবীতে বাস করা প্রাণের মতোই ছিল। তাহলে এমনও তো হতে পারে যে মঙ্গল আজ সেই ফ্রেজে রয়েছে যখন সেখানে লাইফের ইভলিউশন হচ্ছে, ঠিক যেভাবে কয়েক কোটি বছর আগে পৃথিবীতে হয়েছিল। তো এবার যদি আমরা মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনাকে খোঁজার চেষ্টা করি, তো আমরা পাবো যে সেখানে না তো আছে জল, না আছে অক্সিজেন, আর না আছে সুইটেবল টেম্পারেচার। সেখানকার অ্যাটমসফিয়ার পৃথিবীর অ্যাটমসফিয়ারের তুলনায় কেবলমাত্র 1% রয়েছে। ওজোন লেয়ার না থাকার কারণে আমরা সূর্যের ক্ষতিকারক রেডিয়েশন থেকেও বাঁচতে পারবো না। তাহলে কেন আমরা এই টপিকটির ওপর কথা বলছি, আর কেনই বা সায়েন্স জলের মতো টাকা খরচ করেই চলেছে মঙ্গলের ব্যাপারে জানার জন্যে? তো আমি আপনাকে বলে রাখি যে এটার পসিবিলিটি অনেক বেশি যে অতীতে সেখানে কোনো জীব বাস করত এবং ভবিষ্যতেও সেই জায়গায় বসবাসযোগ্য জায়গা তৈরি হতে পারে। ওয়েল, আপনি কি কখনো এটা ভেবেছেন যে আমরা মানে মানুষ সারা জীবন এক এমন জায়গার ব্যাপারে রিসার্চ করছি যেখানে আমরা আমাদের লাইফে তো সেই জায়গায় যেতেই পারবো না, তাই না? অ্যাকচুয়ালি আমরা এই কাজ আমাদের ফিউচার জেনারেশনের জন্য করছি। এর সাথে সাথে আমরা অন্যান্য প্ল্যানেটগুলিতে প্রাণের অস্তিত্বকে খোঁজার জন্যেও জলের মতো টাকা খরচ করেই চলেছি। কিন্তু যখন কথা আসে আমাদের পৃথিবীকে বাঁচানোর, তো বহু দেশ তো এর নাম শুনলেই ইগনোর করতে শুরু করে। ওয়েল, গুড নিউজ হলো এই যে আমাদের দেশ ভারত এবং আমাদের প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশ এই দেশগুলির মধ্যে পড়ে না। আর আমরা হোম এ এবং হোম বি এই দুটি ফ্যাক্টরকেই ইকুয়ালি কনসিডার করেছি। যাই হোক, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের ব্যাপারে আপনি কি ভাবেন নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।